নমস্কার, আমি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বের কমিউনিস্ট আন্দোলনের, বিশেষ করে রাশিয়া, পূর্বতন সোভিয়েত ইউনিয়ন এবং চীনের যে ধারাবাহিক বিবর্তনের রূপ বা বিপর্যয়, এই পটভূমিতে আজকে আমি আলোচনা করব। 1917 সালে লেনিন কর্তৃক রাশিয়া বিপ্লবের পর পুরো সোভিয়েত ইউনিয়নের ব্যক্তিগত অর্থনীতি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয়। কৃষিজমি, শিল্প, পরিবহন, ব্যাংক সমস্ত কিছুই রাষ্ট্রের নিয়ন্ত্রণে, এবং বল প্রয়োগের মাধ্যমে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শ্রমজীবী কৃষিজীবীদের তাদের কাজ করতে বাধ্য করা হয়েছিল। যে এই 17 থেকে 21-22 সাল পর্যন্ত যে ওয়ার কমিউনিজম, ওয়ার ইকোনমিক যেটা বলা হয়, কৃষকদের জমি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নেওয়ার পর তাদের কাছ থেকে বল প্রয়োগে উদ্ধৃত খাদ্যশস্য সংগ্রহ করা, কলকারখানাতে শ্রমিকদের নিয়ন্ত্রণের পরিবর্তে রাষ্ট্র নিয়ন্ত্রণে ম্যানেজমেন্ট দ্বারা শিল্প কলকারখানা পরিচালনা করা, তাতে ব্যাপক সংখ্যক গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত ফসল লুকিয়ে রাখার চেষ্টা করতো, অথবা তাদের জমি অনাবাদি রেখে দেওয়া হতো। রেখে তারা চাষ করতে চাইতো না, যেহেতু তাদের উদ্ভিদ সম্পদ ফসল রাষ্ট্রের পুলিশ বাহিনী নিয়ে যাওয়া যেত। তাহলে এই ভয়ে যখন ভয়ে মানুষ কৃষি চাষ করতে অনীহা দেখালো কৃষক সমাজ, তখন খাদ্যের সংকট দেখা দেয়। শিল্প কলকারখানাতে ম্যানেজমেন্টের, যেহেতু সমস্ত শ্রমিক বা এরা তাদের দক্ষ নয় ম্যানেজমেন্ট পরিচালনার জন্য, শিল্প কলকারখানাতে উৎপাদন ব্যাহত হয়, নৌবাহিনীর মধ্যে বিদ্রোহ শুরু হয়, এবং যে কুলাক বা জমিদারদের যে বাহিনীর সঙ্গে সরকারি বাহিনীর যে লড়াই শুরু হয়, এটা একটা গৃহযুদ্ধ পরিবেশ এবং একটা ওয়ার কমিউনিজম যেটা বলা হয়। তো এই প্রসঙ্গে লেনিন বলেছেন একটা মন্তব্য। কমিউনিস্ট ইন্টারন্যাশনালের চতুর্থ কংগ্রেসে দেওয়া এক বক্তৃতায় লেনিন এই প্রসঙ্গে বলেছেন, 1921 সালে আমরা সোভিয়েত রাশিতে একটা গভীর সংকটের চাপ অনুভব করেছি। আমি মনে করি এটা ছিল গভীরতর সংকট। এই সংকটের মধ্য দিয়ে শুধু যে কৃষকদের একটা রীতিমতো বড় অংশের অসন্তোষ আমাদের দৃষ্টিপথে এসেছিল তা নয়, শ্রমিকদেরও একটা অংশের অসন্তুষ্টিকে আমরা দেখতে পেয়েছিলাম। কালেকটিভ ওয়ার, খণ্ড 33, পেজ নাম্বার 421। তাহলে এই যে রাশিয়ার যে কমিউনিজম, রাষ্ট্র নিয়ন্ত্রণের সমস্ত সম্পদের মালিকানা নেওয়া এবং উৎপাদন ব্যাহত হওয়া, এবং পরিবহন, শিল্প কলকারখানা, ব্যাংকিং সিস্টেমে অনভিজ্ঞতার কারণে যে উচ্ছৃঙ্খলা, যে ইনডিসিপ্লিন শুরু হয়েছিল, তখন এই পদ্ধতি থেকে মুক্তির জন্য লেনিন তার যে প্রিয় একজন শিষ্য ছিল বুখারিন, প্রিয়জন, তাদের আরেকজন নাম ছিল প্রিয় বাজেনেস্কি, এই দুই জনের সহায়তায় লেনিন রাষ্ট্রের মধ্যে একটা নিউ ইকোনমিক পলিসি চালু করলেন, যেটাকে বলা হয় নিউ ইকোনমিক পলিসি। সেই নিউ ইকোনমিক পলিসিতে দেখা গেল গ্রামের কৃষকদের জমি ব্যক্তি মালিকানা পুরোই ফিরে দেওয়া হলো, এবং বলা হলো তোমাদের থেকে উদ্ধৃত
শস্য আমরা কম সংগ্রহ করব বা 40% কমিয়ে দিয়েছে, বলে যে ট্যাক্স দেওয়ার ব্যবস্থা করো, আর বাকিটা বাজারে বিক্রি করার অনুমতি দেওয়া হলো। এরকম তারপর একটা সমীক্ষা আছে, বলা হয়েছে যে 1925 সালে গ্রামে বাস করেন 45% দরিদ্র চাষি, তার মধ্যে 21% মধ্য চাষি, 4% কুলাক। তাদের 45% দরিদ্র চাষি, 21% মধ্য চাষি এবং 4% কুলাকদের হাতে তারা জমি ফিরিয়ে দেন। বললেন উদ্ধৃত সম্পদ, উদ্বৃত্ত যে ধান বা গম, এগুলো সবজি বাজারে বিক্রি করতে হবে, দানা শস্য বিক্রি করতে অনুমতি দেওয়া হয়েছে। আর যাদের কুলাক, যাদের জমি বেশি, সে অনুযায়ী তাদের ট্যাক্সের ব্যবস্থা প্রচলন করলেন। এবং 10% বড় বড় শিল্প কারখানা রাষ্ট্রের অধীনে রেখে বাকি 90% শিল্প কারখানা বেসরকারি হাতে দিয়ে দেওয়া হলো। যে কারখানার শ্রমিকের সংখ্যা 20 জনের মধ্যে আছে, তাদের বেসরকারি হাতে দিয়ে দেওয়া হলো। তাহলে নিউ ইকোনমিক পলিসিতে ব্যক্তি মালিকানা পুনর্প্রবর্তন একটা পদ্ধতি চালু হলো। এবং তারপর দেখা গেল সোভিয়েত রাশিয়াতে ব্যাপক উৎপাদনের পরিমাণ বেড়ে যায়। কীরকম 1922 থেকে 1925 সালের মধ্যে খাদ্যশস্য উৎপাদন 5,60,00,000 টন থেকে বেড়ে দাঁড়িয়েছিল 7,47,00,000 টন। তাহলে এইভাবে ব্যক্তি মালিকানাতে নিউ ইকোনমিক পলিসিতে রাশিয়াতে দেখা গেল কৃষি সম্পদ, কৃষি উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পায়, খাদ্যশস্য এবং শিল্প কারখানাতে উৎপাদন বৃদ্ধি পায়। তাহলে লেনিন এই যে উৎপাদন বৃদ্ধি, এই যে নিউ ইকোনমিক পলিসি, যে প্রাইভেট সেক্টরের দিকে তিনি যে ধাবিত হওয়া, এটা কত বছর থাকবে তা তিনি নিশ্চয়তা দেননি। পরবর্তীকালে লেনিন 1924 সালে মারা যান। উত্তরাধিকে দ্বন্দ্ব শুরু হয় এবং স্তালিন ক্ষমতা দখল করেন। এবং স্তালিন দেখা গেল 1928 সালে তিনি পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু করেন এবং সমবায় ভিত্তিতে কৃষি জমিকে পুনরায় তিনি আবার রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নিয়ে এলেন। বাই ফোর্সে শিল্প কারখানাগুলো পুরোপুরি রাষ্ট্রীয়করণ আবার করে ফেললেন। তাহলে দেখুন 1917 সাল থেকে 1922 থেকে 1928 স্তালিন কী করলো? পুনরায় তিনি আবার রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নিয়ে গেলেন অর্থনীতি কাঠামোকে। তারপর স্তালিন মারা যায় 1953-তে। ক্রুশ্চেভ ক্ষমতা দখল করেন এবং সোভিয়েত রাশিয়াতে প্রদত্ত তিনি 20তম পার্টি কংগ্রেসে তিনি এক সিক্রেট ভাষণ দিয়েছিলেন, গোপন বক্তৃতা যা স্তালিনতন্ত্রের বিরুদ্ধে দিয়েছিলেন। এবং তিনি একটা নিউ পলিসি তৈরি করলেন, রাষ্ট্রের আংশিক সংস্কার করলেন এবং ইন্টারন্যাশনাল লেভেলে তিনি একটা নিউ পলিসি চালু করলেন, পিসফুল কোএক্সিস্টেন্স। সমস্ত বিশ্বের ধনতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে তিনি এক মিত্রতা সুলভ তিনি বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করলেন। অ্যাজ এ এক্সাম্পল, কিউবা সংকট থেকে তিনি এই পলিসিতে তিনি মুক্তির থেকে, এই দ্বন্দ্ব থেকে তিনি বেরিয়ে এসেছেন। এরপর দেখা গেল রাশিয়াতে ব্যাপক সংখ্যক ইন্টারন্যাশনাল টুরিস্টদের রাশিয়াতে এসেছে এবং রাশিয়ার নাগরিকরা বিদেশে তিনি পরিভ্রমণের সুযোগ দিয়েছেন। তো যে ক্রুশ্চেভের যে ইকোনমিক পলিসি, তার যে মডেল, আন্তর্জাতিক বিদেশ নীতি এবং আন্তর্জাতিক স্তরে যে তার মডেল, পলিটিক্যাল মডেল, যে ইন্টারন্যাশনাল রিলেশনের মডেল, এটা কিন্তু অ্যান্টি স্তালিন। তিনি পিসফুল কোএক্সিস্টেন্স চেয়েছেন পুঁজিবাদী রাষ্ট্রের সঙ্গে। অবশ্য 1963-তে ক্রুশ্চেভ ক্ষমতাচ্যুত হন, ব্রেজনেভ ক্ষমতা আসেন, কুসিগিনি ক্ষমতা আসেন। পরবর্তীকালে 1984 অথবা 85-এ যখন গর্বাচক ক্ষমতা আসেন, তিনি তখন নিউ ইকোনমিক পলিসি চালু করলেন, পেরেস্ত্রিকা অ্যান্ড গ্লাসনস, মুক্ত অর্থনীতি, মুক্ত গণতন্ত্র। তারপর তো আমাদের ইতিহাস জানা, 1991-এ সোভিয়েত ইউনিয়ন ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। তো এই হলো রাশিয়া 1917 সাল থেকে 1991। 1917 থেকে 1991, মানে 89-ই রাশিয়া ভেঙে গেছে। 1917 থেকে 1991 যদি আমরা ধরি,
তাহলে কত বছর হলো? 70 বছর রাশিয়ার যে গণতন্ত্রের যে সমাজতন্ত্রের ইতিহাসে দেখা গেল 4টা পলিসি ইমপ্লিমেন্ট, 4টা পলিসিকে প্রয়োগ করার চেষ্টা করেছে। একবার ওয়ারে কমিউনিজম, আবার ব্যক্তিপুঁজি নিউ ইকোনমিক পলিসি, ব্যক্তিপুঁজি মালিকানা, স্তালিনতন্ত্রে পুনরায় রাষ্ট্রীয়করণ, ক্রুশ্চেভের পিসফুল কোএক্সিস্টেন্স এবং গর্বাচভ। তাহলে লেনিন জীবিত অবস্থায় কিন্তু তিনি তার সমাজতন্ত্র মডেলকে ভেঙে আবার পুঁজিবাদের দিকে তিনি ধাবিত হয়েছিলেন তার নিউ ইকোনমিক পলিসিতে। এটা অবশ্য ধাবিত হয়েছিলেন, এটা পরে বলবো, ধাবিত হয়েছিলেন। স্টালিন কিন্তু পুনরায় আবার 1917 সালে কন্ডিশনে ফিরিয়ে আনেন। ক্রুশ্চেভ কিন্তু আবার উদারপন্থা অবলম্বন করেন, আবার গর্বাচভ। তো 20-25 বছরের ডিফারেন্স এগুলো। তাদের একই সমাজতন্ত্রের নির্মাণের আমরা বিভিন্ন পথ দেখতে পাই। নিউ ইকোনমিক পলিসি, ক্রুশ্চেভ থিওরি, গর্বাচভ থিওরি, স্তালিনতন্ত্র। আমরা যদি চীনের কমিউনিস্ট আন্দোলনকে দেখি, 1960 দশকে সাও চিউ লি এবং দ্যাং সিয়াওপিংয়ের সঙ্গে মাও সেতুংয়ের দ্বন্দ্ব শুরু হয় তার ইকোনমিক পলিসি নিয়ে। তখন মাও সেতুং কিন্তু চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন এবং সাও চিউ লি চীনের চেয়ারম্যান হন এবং দ্যাং সিয়াওপিং ছিল তার উত্তরাধিকারের সহযোগী। তো মাও সেতুং 1966 সালে একবার নিউ পলিসি অবলম্বন করেন, কালচার রেগুলেশন। তিনি পুরোনো তন্ত্রকে ভেঙে নিউ একটা আইডিওলজি বাই ফোর্সে স্থাপন করার চেষ্টা করেছিলেন, কিন্তু এটা ব্যর্থ হয়। 60 থেকে আরম্ভ হয়ে 70 দশকের প্রথমার্ধে সমাপ্তি। তখন মাও সেতুংয়ের মৃত্যুর পর 1978-এ দ্যাং সিয়াওপিং পুনরায় চীনের চেয়ারম্যান নির্বাচিত হন এবং তিনি চীনের দরজাকে পুঁজিবাদের কাছে উন্মুক্ত করে দেন। তাই মাও সেতুংয়ের পলিসি ছিল চীনের দরজা বন্ধ করে টোটালি রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করা। আবার দ্যাং সিয়াওপিং উদার দরজা উন্মুক্ত করে পুঁজিবাদেরকে তিনি আহ্বান জানিয়েছেন চীনে। চীন এখনও তার দ্যাং সিয়াওপিংয়ের পথে অনুসরণ করছে। তো চীনেরও দেখি পলিসি নিয়ে দ্বন্দ্ব। মাও সেতুংয়ের 1949 ক্ষমতা দখল, 1950 থেকে 66 সাল পর্যন্ত তার এক পলিসি ছিল, তার কালচার রেগুলেশন। পরবর্তীকালে 1917-এ দ্যাং সিয়াওপিং 20 বছরের মধ্যেই 20-30 বছরের মধ্যেই পলিসি চেঞ্জ হয়ে গেল। তাহলে বিশ্বের কমিউনিস্ট আন্দোলনের যে প্রধান রাষ্ট্র পূর্বতন সোভিয়েত ইউনিয়ন, যে এখন ভেঙে গেল, পূর্বতন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব এবং চীনের যে আভ্যন্তরীণ যে পরিবর্তনশীলতা, এ দুটো যদি আমি অ্যানালাইসিস করি, দেখা যায় কমিউনিস্ট যে মার্ক্সের যে আমরা তত্ত্বগুলো দিকে একমাত্র মার্ক্সের ক্রিটিক অফ গুথা প্রোগ্রাম। এখানে মার্ক্স বলেছিলেন 1873-তে বইটা লিখেছেন খুব সম্ভব, বলেছেন যে সমাজতন্ত্রের মধ্যে পুঁজিবাদের মানসিকতা থাকে এবং সমাজতন্ত্রের উত্তরণের পর তিনি সাম্যবাদী সমাজের দিকে সমাজ ধাবিত হবে। কিন্তু দেখা গেল গুথা কর্মসূচির যে ক্রিটিক অফ গুথা প্রোগ্রামের লেনিনের যে প্রোগ্রামটা বাস্তবিত করতে গিয়ে দেখা গেল সমাজতন্ত্রই সাম্যবাদের দিকে না গিয়ে পুনরায় পুঁজিবাদের দিকে ধাবিত হচ্ছে। এই যে কমিউনিস্ট তন্ত্র, এই যে কমিউনিস্টের যে পরীক্ষা নিরীক্ষা, এর পরবর্তীকালে 1930-35 সাল পর থেকেই বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মার্কসিজমের বিরুদ্ধে ইউরো কমিউনিজম, স্পেন বা ফ্রান্সের রাজনৈতিক দলগুলো কমিউনিস্ট পার্টি মিলিত হয়ে তারা একটা নিউ পলিসি অবলম্বন করেছেন যে পার্টিতন্ত্রবাদের বিরুদ্ধে তিনি ডেমোক্রেটিক সিস্টেমে গণতান্ত্রিক পদ্ধতিতে বিপ্লবের সমাজ পরিবর্তনে আহ্বান জানিয়েছেন, ইউরো কমিউনিজম। তারপর দেখি পোস্ট মডার্নিজমের যে মার্ক্সবাদের যে নির্ধারণবাদ, যে ডায়ালেকটিক যে থট,
যে সাম্যবাদী আদিম সাম্যবাদী সমাজ থেকে দাস সমাজ, দাস সমাজ থেকে সামন্তান্ত্রিক সমাজ, সমাজতান্ত্রিক সমাজ থেকে পুঁজিবাদী সমাজ, তারপর সমাজতান্ত্রিক সমাজ থেকে কমিউনিস্ট সমাজের যে ক্রনোলজিক্যালি তিনি ডায়ালেকটিক থটের মাধ্যমে সমাজকে বিবর্তনের যে নির্ধারণ করে দিয়েছেন, এটাকে তারা বিরোধিতা করেছিলেন। তারপর আমরা দেখতে পাই এই পোস্ট মডার্নিজমের পোস্ট মার্কসিজমের পরবর্তীকালে ইউরোপে তখন এক্সিস্টেন্স থিওরি বা অস্তিত্ববাদের একটা আন্দোলন শুরু করে, মানুষের আইডেন্টিটি চাই, এটা পল সার্ত্রের থেকে শুরু করে 1950 দশকের। পরবর্তীকালে আমরা 1960, 1965-66 সালে দেখতে পাই পোস্ট স্ট্রাকচারালিজমের মতবাদের মধ্যে কিছু কিছু লোকরা আমরা দেখতে পাই জ্যাক দেরিদা, যে তিনি ডিকনস্ট্রাকশন বিনির্মাণের তত্ত্ব নির্মাণ করেন। তারপর দেখতে পাই মিশেল ফুকো, তিনি পাওয়ারের মাধ্যমে কীভাবে বুর্জোয়ারা ক্ষমতার তত্ত্ব দখল করে রাখেন। তারপর আমরা দেখতে পাই মিশেল ফুকো, তারপর লুই আলথুসাস, এই তাদেরই মার্কবাদের দিয়ে তারা সমৃদ্ধ করার চেষ্টা করেছেন। পরবর্তীকালে 1980 দশকে আমরা দেখতে পাই পোস্ট মডার্নিজমের যে একটা নিউ মতবাদ। তাহলে পোস্ট মার্কসিজম, পোস্ট স্ট্রাকচারালিজম, তারপর আমরা দেখতে পাই নিউ মডার্নিজম, উত্তর আধুনিক পোস্ট মডার্নিজমের এই যে তাদের মধ্যে ডিফারেন্স থাকলেও একটা সরল রেখাতে চলে। যেমন অ্যান্থনি গ্রামোসি যে বুর্জোয়া সমাজ ব্যবস্থাকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন যে বিপ্লবের মাধ্যমে এই সমাজটাকে পাল্টানো যাবে না। তাদের সংস্কৃতি এমনভাবে কালচার হেজোমনি তৈরি করে রেখে বুর্জোয়া সমাজকে আমরা তাদের সংস্কৃতি দ্বারা আমরা পরিচালিত হতে হতে তাদেরকে আমরা মান্যতা দিই, এবং বুর্জোয়া সমাজ টিকে আছে তরবারির দ্বারা না, হেজোমনি, তাদের কালচারকে আমরা বিশ্বাস করার জন্যই, তাদের কালচারকে মেনে নেওয়ার জন্য তাদের আমরা ভালোবাসি, তাদেরকে ভোটে নির্বাচিত করি। লুই আলথুসার আইডিওলজি অ্যান্ড স্টেট অ্যাপারেন্টলি একই কথা বলেছেন যে শুধু অর্থনৈতিক নির্ধারণবাদ নয়, অর্থনীতি স্ট্রাকচার সুপারস্ট্রাকচার নির্ণয় করে, যে মার্কস বলেছিলেন যে যারা ধরুন সুপারস্ট্রাকচার, সামন্ততান্ত্রিক সমাজে রাজা ছিল, পিপলের রাইট ছিল না, তো সামন্ততান্ত্রিক সমাজের ইকোনমি অ্যাক্টিভিটি ছিল, স্ট্রাকচারটা কী ছিল, কৃষিভিত্তিক সমাজ। তো কৃষিভিত্তিক সমাজের সুপারস্ট্রাকচার ছিল রাজা, তার বিচার বিভাগ, তার পুলিশ, মিলিটারি। তাহলে ইকোনমি অ্যাক্টিভিটিসের উপর ভিত্তি করে সুপারস্ট্রাকচার তৈরি হয়। তাহলে লুই আলথুসার বলেছেন নো, আইডিওলজি নির্ধারণবাদ, আইডিওলজি সমস্ত কিছুকে নির্ধারণ করে, এখানে শুধু অর্থনীতি মূল কাঠামো নয়। তারপর লুই আলথুসারের পর আমরা চলে এলাম জ্যাক দেরিদার, সে তার বিখ্যাত তার দর্শন ডিকনস্ট্রাকশন। আপনি যা লিখে গেলেন এটা পার্মানেন্ট নয়, আপনি যা লিখে গেলেন সত্য, কিন্তু সে লেখাটাকে আমি নিজেরভাবে ব্যাখ্যা করতে পারি। পোস্ট মডার্নিজম বলেছেন যে বিজ্ঞানবাদ, আধুনিকবাদ, যে যুক্তি, বিজ্ঞান এবং সর্বজনীনতা তারা বিশ্বাস করে না, যে পৃথিবী এই পদ্ধতিতে এগিয়ে যাবে, মার্কসের যে ডায়ালেকটিক মেটেরিয়ালিজমের সমাজ একই পথে এগিয়ে যাবে, এটা তারা বিশ্বাস করে না। তারা মানুষের অনুভূতি, মানুষের আবেগ, মানুষের চিন্তা চেতনা, এগুলোকে তারা গুরুত্ব দিয়েছেন। তারা বলেছেন সমাজ যন্ত্রের মতন, মানুষ এগিয়ে যায় না, যে একটা স্তর থেকে আরেকটা স্তরে সমাজ এগিয়ে যাবে। এটা লুই আলথুসার বা পোস্ট মডার্নিজমের থট বিজ্ঞানবাদ বা নির্ধারণবাদকে তারা অ্যাটাক করেছেন। তো পোস্ট মডার্নিজমের যে ক্লোজলি, যে আমি ডিকনস্ট্রাকশন থিওরি যদি আমি যাই, ডিকনস্ট্রাকশন থিওরিতে জ্যাক দেরিদার, তিনি পোস্ট স্ট্রাকচারালিজম, আবার ওনাকে পোস্ট মডার্নিজম বলা যায়। তিনি বলেছেন আমি কোনো কিছু কি সত্য নয়, পৃথিবীর আজ যে ঘটনাটাকে আমি সত্য বলবো এটা কাল মিথ্যা হয়ে যেতে পারে। তিনি তার ডিকনস্ট্রাকশনের মাধ্যমে তিনি একটা নতুন তত্ত্ব আবিষ্কার করেন। ধরুন আপনি একটা বই লিখলেন, রামায়ণ, ধরুন রামায়ণ যেটা লেখা আছে ঠিক আছে, এই লেখাটাকে আমার ভাবনাতে আমি ব্যাখ্যা করতে পারি, এটাকে বলা হয় ডিকনস্ট্রাকশন। যদি পৃথিবীতে মার্কস যেটা বলেছেন যে এটাই চূড়ান্ত সত্য, এটাই বিজ্ঞান, এভাবে মানুষ সমাজ এগিয়ে যাবে, এটাই যদি
আমি বিশ্বাস করি, মনে করি, তাহলে এটা ভুল হবে। কারণ আমরা রাশিয়া এবং চীনের যে বিপ্লবের যে পরীক্ষা নিরীক্ষা করেছিল, পুঁজিবাদ, আবার সমাজতন্ত্রবাদ, আবার সমাজতন্ত্র থেকে পুঁজিবাদের যে উত্তরণ, এগুলোর যদি আমি প্র্যাকটিসে দেখি, তাহলে আমি বলতে পারি জ্যাক দেরিদার ডিকনস্ট্রাকশন থিওরি এখানে ইমপ্লিমেন্ট হয়েছে। লেনিন ওয়ার্ক ইকোনমি যে রাশিয়াতে 4 বছর চালু রেখেছিলেন, তিনি ব্যর্থ হয়ে নিউ ইকোনমিক পলিসি অবলম্বন করেছিলেন। আবার স্টালিন তার নিউ ইকোনমিক পলিসিকে পাল্টে আবার তিনি রাষ্ট্রীয়করণ, বলপূর্বক খামারি প্রথা, সমবায় প্রথা চালু করলেন। এটা আবার ভেঙে দিয়েছে কে? কুশ্চেভ। রাশিয়া পরবর্তীকালে আমরা গর্বাচব দেখলাম। তা স্থায়ী নেই, ভাঙছে গড়ছে, ভাঙছে গড়ছে। তাহলে তাহলে এই যে একটা নির্দিষ্ট একটা সত্যকে অবলম্বন করে নির্ধারণের পথে বা চূড়ান্ত সত্যের পথে মানব সভ্যতা কখনো এগিয়ে যায় না। মানব সভ্যতা ভাঙা গড়ার মাধ্যমে এগিয়ে যায়। তাই আমি নির্দিষ্ট একটা বিজ্ঞান পদ্ধতিতে আমি বলতে পারি না তুমি এ জায়গায় যেতেই পারবো। আমি অসুস্থ হয়ে যেতে পারি, নাও যেতে পারি, মরে যেতে পারি আমি। তাই আমি সেই লেনিনের সেই নিউ ইকোনমিক পলিসিটাকে বলবো জ্যাক দেরিদার বিনির্মাণ তত্ত্বের প্র্যাকটিস। আর আমার চোখে যে মিশেল ফুকুর কথা বললাম, তিনিও বলেছেন যে তরবারি দিয়ে যে রাষ্ট্র শাসন হয় না, রাষ্ট্র শাসন করতে বায়ো পাওয়ার, পাওয়ার অ্যান্ড ট্রুথ, পাওয়ার অ্যান্ড নলেজ, এগুলোর মাধ্যমে রাষ্ট্র তরবারি দিয়ে শাসন করে না। মানুষকে তিনি ভয় দেখিয়ে রাষ্ট্র যেটা বলবে এটাই সত্য মনে করা হয়, এবং সামাজিক অনুশাসনের মাধ্যমে রাষ্ট্র সমাজকে শাসন করে রাষ্ট্র। যাক, মিশেল ফুকু বলতেন, এটা পর বিশাল আলোচনা, যে জ্যাক দেরিদার বিনির্মাণ তত্ত্ব সমাজ জীবনে সর্বত্র দেখা যায়। কোনো ঘটনাকে আমি বিভিন্নভাবে বলতে পারি। অনেক বলেন যে কোনো লেখকের মৃত্যু হয়, আপনি লিখে গেলেন এটি শেষ, তার ব্যাখ্যা করতে আমি। তো মার্কস যেটা লিখেছিলেন, এটা মার্কস সত্য লিখেছেন, এটা ব্যাখ্যা করতে আমি। সেজন্য বিশ্বব্যাপী কমিউনিস্ট আন্দোলনের বৈচিত্র্যময় গড়ে উঠেছে। ল্যাটিন আমেরিকা একরকম, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, ইউরোপে একরকম, এশিয়া মহাদেশে একরকম কমিউনিস্ট আন্দোলন গড়ে উঠছে। তারপরে পোস্ট মডার্নিজমের আরেকটা যে টার্গেট, বিশ্বের পুঁজি, যে বিশ্বের যে আন্দোলন কিন্তু আর এখন একটা নির্দিষ্ট পার্টি তোলে আমরা দেখতে পারি না। এখন আন্দোলনের পটভূমি হচ্ছে আইডেন্টিটি মুভমেন্ট, বিভিন্ন আত্মপরিচয়ের আন্দোলন, নারীবাদী আন্দোলন, পরিবেশবাদী আন্দোলন। আমরা ভারতবর্ষে দেখতে পাই দলিত আন্দোলন। তাহলে এই আন্দোলনগুলো হোক গণতান্ত্রিক মানুষের অধিকারের আন্দোলন, সেই আন্দোলনগুলিকে আমি বামপন্থী আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন করতে পারি। একটা নির্দিষ্ট কমিউনিস্ট পার্টির শাসনের মাধ্যমে যে দেশে একটা সমাজতন্ত্র বসবে, এই লক্ষ্যে আমরা এগিয়ে যাব তা নয়। আন্দোলন বিচিত্রমুখী, এই আন্দোলনকে কমিউনিস্ট আন্দোলন বলা যায়, এবং পৃথিবী এই মুখে এগিয়ে যাচ্ছে। এবং ল্যাটিন আমেরিকার নতুন যে বলিভিয়ার হুগো সাভেজ, এই ভেনেজুয়েলা থেকে আরম্ভ করে ল্যাটিন আমেরিকা কমিউনিস্ট আন্দোলন নিউ মডেল ইমপ্লিমেন্ট হচ্ছে। তাই আমার কথা হচ্ছে যে পোস্ট মডার্নিজমের বা পোস্ট স্ট্রাকচারিজমের বা অস্তিত্ববাদ, এখানে তাদের বা রাষ্ট্রবিজ্ঞানী আপনি আরে বিখ্যাত ওনার নামটা, রাষ্ট্রবিজ্ঞানী লুই আলথুসার, লুকাসও বলেছেন। ইয়ং হ্যাগেল একটা বই লিখে বলেছিলেন, বস্তু থেকে ভাবের থেকে বস্তুরই, বস্তু থেকে ভাবের সৃষ্টি হয়, তাই ভাবকে অস্বীকার করা যায় না। হ্যাগেলকে ভাববাদী বলা যায় না। ভাব এবং বস্তুর সমন্বয়ের সাধনে সব কিছু তৈরি হয়। লুই আলথুসারও বলেছেন, তিনি যে রোজা লুক্সেমবার্গ যে কমিউনিস্ট আন্দোলনের যে কমিউনিস্ট নির্দিষ্ট পার্টির মাধ্যমে যে কমিউনিস্ট বিপ্লব হবে তা না। কমিউনিস্ট আন্দোলন ডিসেন্ট্রালাইজেশন, বিভিন্ন আইডেন্টিটি মুভমেন্টকে কমিউনিস্ট আন্দোলন অন্তর্ভুক্ত করা যায়, দলিত আন্দোলন করা যায়, নারীবাদী আন্দোলনকে করা যায়।
তাই লুই আলথুসাসের যে যে থট, মানুষের কনসাসকে তিনি মূল্য দিয়েছিলেন। লুই আলথুসাস বলুন, রোজা লুক্সেমবার্গ বলুন, পোস্ট মডার্নিজম বলুন, পোস্ট স্ট্রাকচারিজম বলুন, অস্তিত্ববাদ বলুন, তারা মার্ক্সবাদকে সমৃদ্ধ করছে এবং মার্ক্সবাদী আন্দোলন নতুন রূপে পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটেছে এবং মার্ক্স এভাবে বেঁচে আছে। মার্ক্সবাদের মৃত্যু নেই। ধন্যবাদ।